নমস্কার, বিগ নিউজ বাংলায় আপনাদের সকলকে স্বাগত। আমি দীপ। আর আজকে যে অনুষ্ঠানে আমরা সকলে উপস্থিত হয়েছি বিগ নিউজের তরফ থেকে উদ্যোগ এবং উদ্যোগপতি। তো এই উদ্যোগ এবং উদ্যোগপতিতে আমরা যে সকল বিষয়ের উপর আলোকপাত করে থাকি সেই বিষয়গুলি নিতান্তই কোনো সাধারণ বিষয় নয়। সেই বিষয়ের পিছনে যারা আর কি মূল উদ্যোক্তা রয়েছে বা যারা উদ্যোগপতি রয়েছে তাদের গভীর গবেষণা এবং তাদের অভিজ্ঞতার একটি বিশেষ ছাপ ছেড়ে যায় আমাদের সমাজে। আর সেই ছাপ ছেড়ে যাওয়ার পিছনেই আজকে যে অনুষ্ঠান, যে বর্তমানে যে অনুষ্ঠান, যে সেই বিষয়ে আজকে আমাদের সাথে রয়েছেন আরো বিস্তারিত তার কাছ থেকেই জানবো যে বর্তমানে তার যে সমাজের প্রতি তার দায়বদ্ধতা, সমাজকে এগিয়ে নিয়ে যাওয়ার জন্য কিংবা তার অভিজ্ঞতার থেকে তিনি অভিজ্ঞতা সঞ্চয় করে তিনি একটি বিশেষ পুস্তক রচনা করেছেন এবং তিনি রচনা করে চলেছেন। তো তার সাথে প্রথমে কথা বলে নেব। তিনি হচ্ছেন পঞ্চু চরণ নস্কর মহাশয়। নমস্কার পঞ্চুবাবু, আপনাকে অনেক স্বাগত বিগ নিউজে। নমস্কার। আপনার যে একটু এই মানে আপনার যে একটি রিসার্চ বা আপনার যে গবেষণা, যে বিষয়টা আর কি আলোকপাত হচ্ছে বর্তমানে, তো সেই বিষয়টা একটু জানবো। আপনার গবেষণার মূল বিষয়টা কি ছিল? প্রথমে আমি বিগ নিউজ চ্যানেলের সমস্ত দর্শক বন্ধুদেরকে আমার আন্তরিক শুভেচ্ছা অভিনন্দন জানাই। আমি এই বইটি লিখেছি স্যার রাজেন্দ্রনাথ মুখার্জির জীবনাবলম্বন নিয়ে। উনি এই বইটি আমার এই বইটি লেখার মূল কারণ, দেখুন, আজকে ইন্টারনেটের যুগে সবাই ইন্টারনেট ঘাটে, পড়াশোনা করে বা বিভিন্ন এন্টারটেনমেন্ট করে। আমি এর আগেও আমি লিখেছি বা আমার অনেকগুলো ছড়ার বই আছে। সেই ছড়ার বইগুলো লিখতে লিখতে আমি বিভিন্ন ইন্টারনেট ঘাটার সময়তে বিভিন্ন প্রবন্ধকে আমি পড়াশোনা করি বা আমি এর মধ্যে গল্পও লিখেছি অনেক। হঠাৎ আমার চোখে পড়ে যায় রাজেন্দ্রনাথ মুখার্জির জীবনী। আমি এর জীবনীটা কিছুটা পড়ে আমি খুব পুলকিত হয়ে যাই এবং আমি চিন্তা করি যে এরকম একজন লোকের জীবনী নিয়ে কেন আমরা জানি না বা কেন এটা নিয়ে প্রকাশ করা হয় না। আমি এটা নিয়ে তারপরে বিভিন্ন জায়গায় ঘাটাঘাটি করে আমি মনে করি যে এনার এটা নিয়ে একটা বই লেখা উচিত, তাই আমি এই বইটা লিখেছি। আচ্ছা, আপনি আগে যেমন আমরা জানতে পেরেছি আপনি কবিতার বা ছড়ার বই লিখতেন, সেইখান থেকে একটা গবেষণামূলক যে পর্যায়ে আপনি শিফট করলেন বিষয়টা, মানে এর পিছনে কোনো কারণ রয়েছে কি, নাকি নিতান্তই আগ্রহবশত? আমি ছড়ার বই লিখতাম বা এখনো লিখি। এই ছড়া লিখতে লিখতে মাঝে আমি কিছু গল্পও লিখেছি। গল্প লিখতে লিখতে আমার একটা উপন্যাসও লেখার ইচ্ছে হয়েছিল, আমি শুরুও করেছিলাম। এখন ওই বললাম যে আমি নেট ঘাঁটতে ঘাঁটতে আমি এনার জীবনীটা এক জায়গাতে পাই। জীবনীটা পড়ে আমার এত ভালো লেগেছে যে আমার মনে হলো এনার জীবনী নিয়ে কেন আমরা জানতে পারিনি এতদিন, বা কেন এটা নিয়ে মানুষ কোনো প্রকাশ করেনি। তখন আমার মনে হলো যে আমি এনার জীবনী নিয়ে আমি লিখতে থাকবো। এই ভদ্রলোকের জীবনী সম্পর্কে বলতে গেলে, ইনি সুদূর উত্তর 24 পরগনার বসিরহাট মহকুমার ছোট্ট অখ্যাত গ্রাম ভ্যাবলা গ্রাম থেকে উনি এসে কলকাতাতে এই যে উনি এত কিছু তৈরি করেছেন যেগুলো আমার কাছে আশ্চর্য লেগেছে। এবং ওনার ফ্যামিলি কিন্তু নিতান্ত একটা দরিদ্র ফ্যামিলি। আরো একটা আশ্চর্য জিনিস, আজ থেকে প্রায় 200 বছর আগে, পৌনে 200 বছর আগে হবে, এক মহিলা অর্থাৎ স্যার রাজেন্দ্রনাথ মুখার্জির মা, তিনি তার ছেলের বয়স যখন 6 বছর, তার বাবা মারা যায়, তখন তিনি ঠিক করেন যে তার ছেলেকে ইংলিশ মিডিয়াম স্কুলে পড়াবেন। কারণ ইংরেজি মাধ্যম স্কুলে না পড়ালে, ইংরেজি না জানলে তাকে পদে পদে ঠকতে হতে পারে জীবনে। তাই তিনি ঠিক করলেন যে ছেলেকে ইংলিশ মিডিয়াম স্কুলে পড়াবে, কিন্তু তার কোনো সাধ্য নেই যে তাকে লেখাপড়া শেখাবে। তিনি কি করলেন? তিনি চিন্তা করলেন যে কিভাবে ছেলেকে আমি লেখাপড়া শেখাতে পারি। তিনি চিন্তা করে করে তখন দেখলেন যে ওনার স্বামী মারা যাওয়ার আগে মুক্তারির কাজ করতেন। তখন ওনাদের বাড়িতে বারাসাতের এক ভদ্রলোক যেতেন। উনি সেই বারাসাতের ভদ্রলোকের সঙ্গে যোগাযোগ করলেন
করে বললেন যে আমার ছেলেকে এরকম আপনাদের ওখানে রেখে একটু পড়াশোনা শেখাতে হবে ইংরেজি মাধ্যম স্কুলেতে। সেই ভদ্রলোক রাজি হয়ে গেলেন। রাজি হয়ে গিয়ে ওনাকে ওইখানে পড়াতে শুরু করলেন। দুর্ভাগ্যের বিষয় হচ্ছে তখন বসন্ত রোগের খুব প্রাদুর্ভাব হয়। এই বসন্ত রোগের প্রাদুর্ভাব হতে বসন্ত রোগে উনি আকৃষ্ট হয়ে যান। বসন্ত রোগে উনি যখন আক্রান্ত হলেন তখন ওকে বাড়ি নিয়ে আসা হলো। বাড়িতে নিয়ে যাওয়া হয়, গ্রামের ছেলে এর পুকুরে মাছ ধরছে, তাকে ঢিল মারছে, এইগুলো শুরু হয়েছে। ভদ্রমহিলা অর্থাৎ ওনার মা ব্রহ্মময়ী দেবী তিনি খুব চিন্তা করলেন ছেলেকে নিয়ে। আবার তিনি চিন্তা করলেন যে ছেলেকে কি করা যায়, কোথায় দেওয়া যায়। এমন সময় তিনি তার মাথাতে এলো যে আগ্রাতে তার সম্পর্কের এক দাদা থাকেন, তিনি ওখানে সাধু। তিনি তাকে চিঠি লিখলেন যে আমার ছেলেকে তোমার ওখানে লিখে তুমি একটু লেখাপড়ার ব্যবস্থা করো। উনি রাজি হয়ে গেলেন এবং উনি সেখানে তাকে পাঠিয়ে দিলেন। ব্রহ্মময়ী দেবী একটা লোককে সঙ্গে করে বারাসাত হয়ে উত্তরপাড়া থেকে ওখান থেকে ওনাকে উনি ট্রেনে তুলে দিলেন। একা রাজেন্দ্র প্রসাদ উনি চলে গেলেন আগ্রাতে। ওখানে গিয়ে উনি মামার কাছে থাকতে শুরু করেন। মামার কাছে থাকতে থাকতে ওনার মামা ওনাকে ওখানে সেন্ট জনস কলেজিয়েট স্কুলে ভর্তি করে দেন। পড়াশোনা, ওনার বাড়িটা ছিল আগ্রার যে তাজমহল আছে তাজমহলের কাছেই। বালক রাজেন্দ্রনাথ উনি করতেন কি ওই তাজমহলের কাছে চলে যেতেন বিকেলে করে। গিয়ে উনি ভাবতেন এত সুন্দর একটা প্রাসাদ, এটা কে তৈরি করেছে, আমি যদি জীবনে এরকম একটা তৈরি করতে পারি বলে ওনার মধ্যে প্রথমে সৃষ্টির চিন্তা ভাবনা আসে। তারপরে আরেকটা ওনার দুর্ভাগ্য হলো যে বাড়িতে ওনাদের জয়েন্ট ফ্যামিলি ছিল, অর্থাৎ প্রসঙ্গটা আমি এড়িয়ে গেছি। ওনার বাবা ভগবান চন্দ্র মুখার্জির 3টে বিয়ে ছিল, ওনার মা ছিল তৃতীয় স্ত্রী। আগের স্ত্রী বা গ্রামের যেটা হয় ছোট ছেলেকে বিয়ে দেওয়া, বাড়িতে ছোট ছেলেকে বিয়ে দেওয়ার জন্য চাপ দিতে থাকে এবং পাড়ার লোকেরা বিভিন্ন রকম কটূক্তি করতে থাকে। মা ছেলেকে বাড়িতে নিয়ে আসে এবং বিয়ে দেয়। তারপরে মায়ের মাথায় রয়েছে আবার লেখাপড়া শেখাতে হবে। তখন উনি আবার কলকাতায় ওনার এক আত্মীয়র কাছে পাঠিয়ে দেন লেখাপড়ার জন্য। উনি কলকাতায় এসে ভবানীপুরে ওখানেতে একটা বাড়িতে এক আত্মীয়র কাছে থাকতে শুরু করেন। এখান থেকে আবার তাকে ইংরেজি মিডিয়াম স্কুলে ভর্তি করে দেওয়া হলো। এখান থেকেই তার আবার পড়াশোনা শুরু হলো। এবার উনি এখানে পড়াশোনা করতে করতে উনি মাধ্যমিক পাশ করলেন। মাধ্যমিক পাশ করার পরে ওনার ইচ্ছে যে উনি কিছু সৃষ্টি করবেন, তার জন্য উনি ইঞ্জিনিয়ারিং পড়ার চিন্তা ভাবনা করলেন। কিন্তু তখন ইঞ্জিনিয়ারিং কলেজ সেভাবে তৈরি হয়নি। ইংরেজরা তখন কি করেছিল, ওদের এখানে যারা সুপারভাইজার কাজ করতে আসে তাদেরকে কোন রকমে কিছু হাতে কলমে কাজ শেখানোর জন্য আমাদের ক্যালকাটা ইউনিভার্সিটিতে একটা বিভাগ খুলেছিল। উনি সেখানে ভর্তি হয়ে গেলেন। সেখানে ভর্তি হয়ে গিয়ে উনি স্থাপত্যবিদ্যা শিখতে শুরু করলেন। কিন্তু তখন ইংরেজরা নেটিভ বলে ইন্ডিয়ানদেরকে খুব ঘেন্না করতো এবং সেখানেতে খুব টিটকারি মতো অপমান করত। উনি সমস্ত অপমান সহ্য করে উনি সেখানে পড়াশোনা করছিলেন। কিন্তু ওনার তখন শরীর খারাপ হয়ে যায়। শরীর খারাপ হওয়ার জন্য উনি 3 বছর ক্লাস করেছেন কিন্তু পরীক্ষা দিতে পারেননি। তারপরে যার বাড়িতে থাকতেন তিনি বলতে লাগলেন তোমাকে আর পড়াশোনা করতে হবে না, আমি একটা দোকানেতে কাজ দেখেছি, 5 টাকা করে তোমাকে দেবে, তুমি ওখানে কাজ করো। উনি বললেন আমি 3 বছর পড়াশোনা করেছি স্থাপত্যবিদ্যা নিয়ে, আমি নিজে ব্যবসা করব, আমি কারোর ওখানে চাকরি করব না। যার বাড়িতে ছিলেন উনি তখন তাকে বললেন যে আমি নিজে কাজ করব, আমি ব্যবসা উনি আর কি ইচ্ছুক ছিলেন না। না, উনি ইচ্ছুক ছিলেন না। তখন উনি বললেন আমি তোমাকে বিনা পয়সা খাওয়াচ্ছি, আমার বাড়িতে থাকতে দিয়েছি, আমি তোমাকে থাকতে দিতে পারবো না। এটা জোর করা হচ্ছে। উনি তখন অপমান বোধ করে উনি ওখান থেকে বেরিয়ে এলেন।
বেরিয়ে এসে ওনার এক বন্ধু একটা হোস্টেলে থাকতেন, সেই বন্ধুর কাছে উনি থাকতে শুরু করলেন। উনি সেখানেতে একটা হোস্টেলে থাকতে থাকতে একটা গার্লস স্কুলের কিছু মহিলাদেরকে উনি পড়াতেন, আর সারাদিন করতেন কি উনি কাজের তাগিদে খুঁজে বেড়াতেন। এই কাজ খুঁজতে খুঁজতে তিনি দেখেন চিড়িয়াখানাতে এক ভদ্রলোক কিছু লোককে কাজ করাচ্ছে এবং ভদ্রলোক তাদেরকে ইনস্ট্রাকশন দিচ্ছেন, কিন্তু তারা বুঝতে পারছেন না কি বলতে চাইছেন, কারণ উনি ইংরেজি ভাষাতে বলছেন আর এরা লেবার হচ্ছে বাঙালি, এরা বুঝতে পারছে না। তখন রাজেন্দ্র প্রসাদ তখন ভাবছে, আরে এটাতে এইভাবে বললে তাহলে তোরা সহজে বুঝতে পারে, উনি এভাবে কেন বলছেন না। তখন উনি তার কাছে গেলেন, উনি পরিচয় দিলেন, মিস্টার রাজেন্দ্রনাথ, আমি এরকম 3 বছর আমি ইঞ্জিনিয়ারিং পড়েছি, কিন্তু দুঃখের বিষয় আমি পরীক্ষা দিতে পারিনি। আপনি যদি কাজটা এদেরকে এইভাবে বলেন তাহলে ওরা হয়তো কাজটা করতে পারে। তখন উনি ওনার দিকে তাকালেন, তাকিয়ে ওনার মাথায় কি হলো, উনি তখন তাদেরকে বললেন, হ্যাঁ তোমরা কাজটা এইভাবে করো, বলতে তখন কাজটা হয়ে গেল। তখন দেখে সেই ভদ্রলোক তখন বললেন, তুমি কি করো? উনি বললেন, আমি কিছু কাজ করছি না, আমি কাজ খুঁজছি। তখন বললে, আমার সঙ্গে কাজ করবে? বলে, হ্যাঁ কাজ করবো। তখন পকেট থেকে বের করে উনি একটা কার্ড দিলেন, সেই কার্ডে লেখা আছে স্যার ব্র্যাডফোর্ড লেসলি, উনি হচ্ছেন চিফ ইঞ্জিনিয়ার ক্যালকাটা কর্পোরেশন। উনি তো কার্ডটা পেয়ে খুব খুশি। ওনাকে বললেন যে তুমি কালকে পলতায় চলে এসো। উনি পলতায় গেলেন। পরের দিন পলতায় যাওয়ার পরেতে সেখানেতে উনি বললেন, দেখো এই কাজগুলো তোমায় করতে হবে, এর জন্য তোমাকে আমি কন্ট্রাক্ট দেবো, তুমি কন্ট্রাক্টেরতে তোমাকে এত টাকা জোগাড় করতে হবে। উনি বললেন, আমি টাকা কোথায় পাবো, আর তোর কাছে তো কোনো টাকা নেই। তখন তুমি কিছু টাকা জোগাড় করো, আমি কিছু টাকা তোমায় দেবো বলে উনি ওনাকে আশ্বস্ত করলে তুমি কিছু টাকা জোগাড় করো। উনি তখন ওনার সেই বন্ধুর কাছে গেলে গিয়ে বললেন, তুমি আমাকে টাকা কিছু দাও, তুমি যত টাকা সুদ চাইবে আমি দিয়ে দেবো। সে বন্ধু তাকে ওকে কিছু টাকা দিল, সুদের বিনিময়ে উনি সেই টাকা নিয়ে প্রথম শুরু করলেন। এই ওনাকে প্রথম কাজ ওনার শুরু হলো। ওনার কাজ দেখে তখন সেই ব্র্যাডফোর্ড লেসলি তো খুবই আনন্দিত, শুধু তাই নয় ক্যালকাটা কর্পোরেশন ওনার কাজ দেখে সবাই ধন্য হয়ে গেল। এবং উনি তখন কাজটা কি করতেন, কাজটা করতেন এই এখানে একটা চৌবাচ্চা করা, ওখানে ফিল্টার করা, ওখানে সুড়ঙ্গ করা, এইসব কাজগুলো করতেন। এই করতে করতে এবার ক্যালকাটা কর্পোরেশনের যখন নাম হয়ে গেল, তখন ক্যালকাটা কর্পোরেশন একদিন ওনাকে ডাকলো, ডেকে বলল যে আমরা পলতা থেকে কলকাতা পর্যন্ত একটা জলের লাইন করব, পাইপ বসানোর কাজ। এই কাজটাতে আমরা 5টা কন্ট্রাক্টরকে ডেকেছি, তারা এইসব কন্ট্রাক্ট দিয়েছে, এইসব টেন্ডার দিয়েছে। এই টেন্ডারগুলো তুমি পরীক্ষা করে আমাদের বলো এগুলো কি করা যায়। উনি তখন টেন্ডারগুলো দেখে তখন বলে, স্যার এত টাকা আপনারা কেন খরচ করবেন, আপনারা এর থেকে 4-5 লাখ টাকা আপনারা কমেতে কাজটা করতে পারেন যদি আপনারা এইভাবে এই টেন্ডারটা দেন। তখন বলে, তুমি করতে পারবে? উনি বলে, ইয়েস আমি করতে পারি। ওনাকে তখন সেই টেন্ডারটা দেওয়া হলো পলতা থেকে কলকাতা জলের লাইন বসানোর পাইপের। তারপরে থেকে কি হলো, এই যে কলকাতায় যে জলের পাইপ বসলো, তারপর আগ্রা, বিহার, রাঁচি এসব জায়গায় জলের পাইপ বসতে লাগলো। এবং তখন কি হলো, এই কর্পোরেশনের যে ইঞ্জিনিয়ার ছিল তিনি ওনাকে বললেন, তুমি ওখানে যাও, গিয়ে ওখানে টেন্ডার দাও। কিন্তু দুর্ভাগ্যের বিষয় উনি হচ্ছেন ইন্ডিয়ান, ওনাকে সেখানে টেন্ডার কম টাকাতে দিলেও ওনাকে অ্যালাউ করা হচ্ছে না। উনি কি করবেন, কোনো পথ খুঁজে পাচ্ছেন না। তখন কর্পোরেশনের যে ইঞ্জিনিয়ার ওনাকে পাঠিয়েছিলেন তিনি একটা কথা বললেন, তুমি এক কাজ করো, একটা ইংরেজ পার্টনারের সঙ্গে ভিড়ে যাও। এবং সেই ভদ্রলোকই ওনাকে অ্যাকুইনো মার্টিন বলে তার সঙ্গে আলাপ করিয়ে দিলেন। অ্যাকুইনো মার্টিন তিনি হচ্ছেন একজন কন্ট্রাক্টর, ইংরেজ কন্ট্রাক্টর। তাকে বললো, এই বাঙালি এই ছেলেটি আছে, ছেলেটি খুব ভালো বোদ্ধা এবং খুব জ্ঞানগম্যী আছে এবং লোককে ভালো কাজ করাতে পারে, তুমি একে পার্টনার করে নাও। অ্যাকুইনো মার্টিনের তার আবার আরেক পার্টনার আছে লন্ডনে বসে, তাকে রাজি করিয়ে ওরা 3 জনে একটা পার্টনারশিপ খুলে ব্যবসা করতে লাগলো। তখন রাজেন্দ্রনাথ মুখার্জি বলেছিল যে কোম্পানিটা 3 জনের নামে করা হবে, কিন্তু ওরা রাজি হয়নি যেহেতু ইন্ডিয়ান। উনি কিন্তু সে উপমানও মেনে নিয়েছিলেন, নিয়ে উনি মার্টিন অ্যান্ড কোম্পানি নামেতে কোম্পানি খুলে কাজ করতে লাগলেন। তারপরে এই যে ভিক্টোরিয়া মেমোরিয়াল হল, এই ভিক্টোরিয়া মেমোরিয়ালটা যে তৈরি হয়েছে, আমরা আজকে ভিক্টোরিয়া মেমোরিয়াল হল দেখছি, কিন্তু এই ভিক্টোরিয়া মেমোরিয়ালটা
ভিত থেকে তৈরি করে এই যে এত ডিজাইন আছে সবই ওনার হাতে তৈরি। এটা তো গেল ভিক্টোরিয়া মেমোরিয়ালের কথা, মানে কলকাতার বুকে এত মানে তার যে তৈরি, তার যে এই একটি আপনি যেমন ভিক্টোরিয়ার কথা বলেন, এরকম আর কতগুলো স্থাপত্য রয়েছে কলকাতার বুকে। দেখুন ওনার স্থাপত্য, বহু স্থাপত্য ওনার কলকাতার বুকে আছে। আমরা বাঙালিরা দুর্ভাগা যে আমরা এগুলোকেও মনে রাখিনি বা জানার চেষ্টা করিনি। আজকে মার্টিন রেলের নাম আপনারা হয়তো শুনে থাকবেন। যে রেলটা আপনার উনি চিন্তা করেছিলেন যে কলকাতার সাথে গ্রামকে জুড়তে গেলে, গ্রামের লোকেদের উন্নতি করতে গেলে যানবাহনের উন্নতি করতে হবে বলে উনি মার্টিন রেল তৈরি করেছিলেন। ওনার মার্টিন রেল আজকে কলকাতা থেকে বসিরহাট, এদিকে ডোমজুর, এদিকে আপনার আগ্রা, দিল্লি, বহু জায়গাতে উনি মার্টিন রেল করেছিলেন। আজকে যে টালা ট্যাঙ্ক থেকে জলটা এখানে আসছে, এই টালা ট্যাঙ্কেতে 3টে কোম্পানি কাজ করেছে, 3টে কন্ট্রাক্টরের কাজ করেছিল। ওনার 2টো কোম্পানি করেছিল, মার্টিন রেল কোম্পানি কাজ করেছিল এবং টিসি মুখার্জি বলে ওনার একটা কোম্পানি ওনার ছিল, সেটা একটা কাজ করেছিল। সেটা আর একটা গল্প, টিসি মুখার্জি। যাক, এবার আজকে যে হাওড়ার ব্রিজ দিয়ে আপনারা যাচ্ছেন, এই হাওড়ার ব্রিজটা সেকেন্ড হুগলি ব্রিজ, অর্থাৎ এর আগে ওখানে একটা ভাসমান ব্রিজ ছিল। সেই ভাসমান ব্রিজটা যখন ছিল সেটা তৈরি করেছিল এই মিস্টার লেসলি, যেটা ওনার বস ছিলেন। এবার দ্বিতীয়বার যখন ওখানে মনে হলো যে ভাসমান ব্রিজ দিয়ে চলবে না, এখানে লোক সংখ্যা বেড়ে গেছে এবং এইভাবে যাতায়াতে অসুবিধা হচ্ছে লোকের, তখন ওনাকেই দায়িত্ব দেওয়া হয়েছিল। রাজেন্দ্রনাথ মুখার্জিকে বলা হলো যে আপনি একটা কমিটি করে এটাকে একটা ঠিক করুন কিভাবে ব্রিজটা করা যায়। উনি কমিটি করে উনি প্ল্যান দিয়েছিলেন এইভাবে ব্রিজটা করা যেতে পারে, এইভাবে হতে পারে। এবং ওনাকে ইংরেজদের অনেক নামকরা কন্ট্রাক্টর ছিল থেকে সেখানে ওনাকে লন্ডনে নিয়ে গিয়ে সেখানে মিটিং করিয়ে সেখানে প্ল্যানটাকে সবাইকে দেখিয়ে কিভাবে কি করা যায়, ওনার প্ল্যানটাই সেখানে সাকসেস হয়েছিল। আজকে যে বেলুড় মঠটা আপনারা দেখছেন, এই বেলুড় মঠটাও কিন্তু ওনার তৈরি। এই যে এত কারুকার্য, এটা ওনার তৈরি। আজকে আপনারা নাম শুনেছেন টাকা দেবে গৌরী সেন। এই টাকা দেবে গৌরী সেন, সেই গৌরী সেনের যে বাড়ি ছিল ওনার এক রিলেটিভের, সে বাড়িটা ওনার তৈরি, এটা বেলগাছিয়াতে। রামমোহন যে লাইব্রেরি আছে, রামমোহন লাইব্রেরিও ওনার তৈরি। বিধানসভা যেটা আছে, বিধানসভা আমাদের, এটা ওনার তৈরি। আরেকটা জিনিস জানবেন, এলআইসি অফিস আছে আপনার আমাদের যে রাজভবনের পূব দিকেতে একটা আছে এসপ্ল্যানেড ম্যানশন বলে, এটা ওনার তৈরি। এইচএসবিসি বিল্ডিং একটা আছে যেমন ডালহাউসিতে, এটা ওনার তৈরি। এত কিছু জিনিস ওনার তৈরি এখানে আছে, অথচ আমরা সেই লোকটাকে কেউ জানি না বা মনে রাখার চেষ্টা করি। আচ্ছা, এই যে যিনি আর কি ডক্টর যিনি মুখার্জি আর কি, রাজেন্দ্রনাথ মুখার্জি যিনি, মানে তার তো একাধিক স্থাপত্য কলকাতার আশেপাশে মাথা ঘোরালেই দেখা যায়। তবে আজ যে তিনি এতটা বিস্মৃত কেন? আপনার যে বই রয়েছে বিস্মৃত বাঙালি, এটা কি তাকে আর কি ভুলে যাওয়া, সেই কারণেই কি এই বিস্মৃত বাঙালি বইটার নামকরণ? আমি নিজে খুব দুঃখিত, কারণ এইরকম একজন ভদ্রলোক, ইনি শুধু স্থাপত্য করে যাননি, বাংলায় নারী শিক্ষা প্রসারের জন্য উনি গোখেলমণি মেমোরিয়াল যে স্কুল আছে সেই স্কুলেতে উনি তৈরি করেছিলেন। উনি ক্যালকাটা ইউনিভার্সিটিতে ইঞ্জিনিয়ারিং বিভাগের ডিন ছিলেন। ওনাকে ক্যালকাটা ইউনিভার্সিটি ডিএসসি উপাধি দিয়েছিল। ইংরেজরা তো ওনাকে বহু উপাধি দিয়েছিল। উনি এশিয়াটিক সোসাইটি যেটা আছে সেটা সভাপতি ছিলেন। উনি ইংরেজদের আমলে বহু কমিটির উনি চেয়ারম্যান ছিলেন। ওনাকে মন্ত্রী পর্যন্ত করতে চেয়েছিল ইংরেজরা, কিন্তু উনি একটা শর্ত দিয়েছিলেন, শর্ততে প্রথম ওরা রাজি হয়নি, দ্বিতীয়বার রাজি হয়েছিল বলে উনি মন্ত্রিত্ব নেননি। তা এইরকম একজন লোক, আজকে আপনারা যে ইঞ্জিনিয়ারিং কলেজটা, শিবপুর যে ইঞ্জিনিয়ারিং কলেজ, এটাও পর্যন্ত ওনার কমিটি উনি মেম্বার ছিলেন। কলকাতার বুকে এত স্থাপত্য, এত কিছু। এই যে আপনারা একটা জিনিস দেখছেন, আপনার ওটা হচ্ছে টালা ব্রিজের ওখানে যেটা আছে আপনার প্রশান্ত মহলানবিসের, প্রশান্ত মহলানবিস, ওটা হচ্ছে ইন্ডিয়ান স্ট্যাটিস্টিক্যাল ইনস্টিটিউট। ওই ইনস্টিটিউটটা কিন্তু প্রশান্ত মহলানবিসের সঙ্গে উনি মিলে এটাকে তৈরি করেছিলেন এবং উনি ছিলেন প্রথম সভাপতি। এই যে যিনি রয়েছেন আর কি রাজেন্দ্রনাথ মুখার্জি, তিনি যেমন বর্তমানে বাঙালির স্মৃতি থেকে বিস্মৃত, এরকম মানে তৎকালীন সময়ে আরো কিছু কিছু ব্যক্তিত্ব তো রয়েছে যাদের স্মৃতি আজকে বাঙালিরা মনে রাখেনি। তাদের সম্বন্ধে যদি কিছু একটু বলেন। আমি সেরকম ধরনের তো
খুব একটা দেখিনি। এনাকে যেমন আমি দেখেছি যে এনার সম্পর্কে কোনো প্রচার নেই বা প্রকাশ নেই, অথচ আমরা বাঙালিরা শিক্ষিত, আমাদেরকে তো উচিত এই লোকগুলোকে সম্পর্কে আমাদের পরের প্রজন্মকে জানানো, তাদেরকে উদ্বুদ্ধ করা, কিন্তু সেই জায়গায় এনাকে কোনো প্রচার আনা হয়নি। এরকম ভাবে আমি, আমার চোখে এরকম ভাবে এখনো পড়েনি। তবে আছে আরো কিছু লোক আছে, যেমন এখন তো হারিয়ে যেতে বসেছে, যেমন আপনার আচার্য জগদীশ চন্দ্র বোস, মেঘনাথ সাহা, প্রফুল্লচন্দ্র ঘোষ, এই লোকগুলো কিন্তু আমাদের বর্তমান প্রজন্মের কাছে হারিয়ে যেতে বসেছে। এই লোকগুলো সম্পর্কে আমার কিছু লেখার ইচ্ছে আছে। আচ্ছা, ইনি আর কি, যিনি ডক্টর রাজেন্দ্রনাথ মুখার্জি, স্যার রাজেন্দ্রনাথ মুখার্জি, তিনি যে তার প্রতিভাটা দেখানোর একটি সুযোগ পেয়েছিল, মানে একটি মাধ্যমের সুযোগ পেয়েছিল, কিন্তু প্রতিভা বিকাশের ক্ষেত্রে সুযোগটাই কি একেবারে অগ্রগণ্য? মানে সুযোগ যদি না পায়, প্রতিভা কি প্রকাশ্যে আসতে পারে আপনার মনে হয়? দেখুন, ওনার যা প্রতিভা ছিল, ওনার প্রতিভাটা উনি যখন ছোটবেলা স্কুলে গ্রামের পাঠশালাতে পড়তেন তখন থেকে ওনার প্রতিভার বিচ্ছুরণ ঘটেছিল। মানুষের মধ্যে যদি প্রতিভা থাকে, সেই প্রতিভার সাথে যদি কিছু সুযোগ একসাথে ঘটে, সুযোগ এবং প্রতিভার মেলবন্ধন ঘটলে তাহলে প্রতিভাটা বিচ্ছুরণ করতে আরো সুবিধে হয়। না হলে হয়তো কষ্ট হতো, উনি কিন্তু নিজের যা যোগ্যতা সেই যোগ্যতাতে উনি নিজে বিচ্ছুরিত হতে পারতেন। তবে সেখানেতে কিছুটা সুযোগ উনি দিয়েছিলেন ওই ব্র্যাডফোর্ড লেসলি এবং ক্যালকাটা কর্পোরেশন থেকে উনি কিছু সুযোগ পাওয়াতে হয়তো এটা অনেকটা তাড়াতাড়ি প্রস্ফুটিত হয়েছিল। আপনার এই যে বইটা বিস্মৃত বাঙালি, যে স্যার রাজেন্দ্রনাথ মুখার্জির উপর, আপনার পরবর্তীতে কি কাজ আসতে যাবে সেটা একটু বলেন দর্শকদের। আমার অনেকগুলো ভাবনা চিন্তা আছে। আমি আমাদের যে ৩-৪ জন বিজ্ঞানী ছিলেন, যেমন আচার্য জগদীশ চন্দ্র বোস, মেঘনাথ সাহা, প্রফুল্ল বোস, সত্যেন বোস, আমি এদেরকে নিয়ে একটা পঞ্চরত্ন লেখার আমার খুব ইচ্ছা আছে। এটা আগামী প্রজন্মের জন্য। এদের নিয়ে হয়তো অনেক বই আছে, কিন্তু আমাদের আগামী প্রজন্ম এ সম্পর্কে খুব বেশি খেয়াল করে না বা জানে না। এছাড়া আমার আরেকটা লেখার ইচ্ছা আছে, স্বাধীনতা সংগ্রামে নারীদের ভূমিকা। সেই সঙ্গে নারীদের যে ভূমিকা ছিল, কারণ আমি একটু আগে আমার একটা লেখা অলরেডি আছে যে এক মহিলা, নীরা আর্চা, তার বিয়ের পরে তিনি জানতে পারেন যে তার স্বামী ইংরেজদের হয়ে কাজ করেন, অথচ তিনি ছিলেন সুভাষচন্দ্র বোসের গুপ্তচর বাহিনীর লোক। তার স্বামীকে, এই সুভাষচন্দ্র বসুকে অ্যারেস্ট করার জন্য তার স্বামী গেছেন, তিনি সেখানে স্বামীকে গুলি করে দিয়েছেন। এই অপরাধে তার স্তন কেটে দেওয়া হয়েছিল। কিন্তু এসব খবর আমাদের বাঙালিরা কতটুকু রাখে, আমার এটা নিয়ে একটা লেখার ইচ্ছা আছে। তো বর্তমানে যে এখন যে দাঁড়িয়েছেন পঞ্চুচরণ নস্কর বাবু, আপনি যে বিস্মৃত বাঙালি নিয়ে একটি বই লিখেছেন, এর পরবর্তীতে আপনার আরো একাধিক, মানে বলা যেতে পারে এটি এক প্রকার প্রতিবাদী কলমই হতে চলেছে, যে কি আমাদের বাঙালিদের স্মৃতির থেকে হারিয়ে চলতে বসেছে যে সকল তৎকালীন কাহানিগুলো, বা যে তৎকালীন যে সময় এক প্রকার প্রভাব ফেলেছে বাঙালিদের উপর, সেই গল্পগুলো বা সেই যে ঘটনাগুলো বাঙালির মন থেকে হারিয়ে যেতে বসেছে। তবে আপনি যে বর্তমানে এই প্রজন্মকে মানে কি বার্তা দিতে চান সেই বিষয়ে? দেখুন, জীবনে এগিয়ে চলার পথে আমাদের ইতিহাসকে জানা উচিত, অতীতকে জানা উচিত। অতীতকে জানলে তবে তো আমরা সেখান থেকে নতুনকে গ্রহণ করতে পারবো, না তার মধ্যে ভালো কোনটা কোনটা খারাপ আমরা বিবেচনা করে এগোতে পারবো। সেই জন্যে আমার মনে হয় যে অতীতের এই যে ভদ্রলোক বা জ্ঞানী নমস্য ব্যক্তিদের সম্পর্কে আমাদের চেতনা থাকা উচিত। তো পঞ্চুচরণ নস্কর বাবুর কলমের মাধ্যমে কিন্তু আমরা জানতে পারছি যে বিস্মৃত বাঙালি বইয়ের মাধ্যমে যদি বলাটা ভালো হবে, যে স্যার রাজেন্দ্রনাথ মুখার্জি আসলেই যে কত বড় একজন ব্যক্তিত্ব ছিলেন, বর্তমান সময়ে তার কথা কেউ ভাবেই না, ভুলেই গেছে বলা যেতে পারে। তার এই বইয়ের মাধ্যমে কিন্তু স্যার রাজেন্দ্রনাথ মুখার্জির সম্বন্ধে আরো ভালোভাবে জানা সম্ভব, আরো বিস্তারিতভাবে জানা সম্ভব হবে। নানান তথ্যমূলক গবেষণা তিনি করেছেন, সেই সবটাই তিনি তার বইয়ের মধ্যে তুলে ধরেছেন। এবং এর পরবর্তীতে আপনি যে এই বইটার সম্বন্ধে যে আজকে যে বিশেষ অনুষ্ঠানটা হলো, সেই সম্বন্ধে জেনে আপনার কেমন লাগলো সেটা কমেন্টে জানাবেন। আরো এরকম আরো ভিডিও দেখতে, এরকম তথ্যমূলক ভিডিও দেখতে আমাদের সাথে থাকুন বিগ নিউজ বাংলাতে। নমস্কার।
উদ্যোগ ও উদ্যোগপতি অনুষ্ঠানটি মূলত যে কোনো সামাজিক উদ্যোগ ও সেই উদ্যোগপতির অতীত ও তার ইতিহাস, বর্তমান অবস্থান ও ভবিষ্যৎ পরিকল্পনা, সেই সঙ্গে কি সমাধান পথ সেই বিষয় নিয়েও আলোচনা। উদ্যোগের সার্বিক জনপরিচিতিই আমাদের একমাত্র লক্ষ্য। অনুষ্ঠানটির সার্বিক সাফল্যের জন্য আমরা উপযুক্ত স্পন্সরশিপ ও বিজ্ঞাপনের আহ্বান কামনা করি। এই আকর্ষণীয় অনুষ্ঠানটি খুব শীঘ্রই আসতে চলেছে শুধুমাত্র বিগ নিউজের পর্দায়।